গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমনস মাইন্স, পর্ব 14। সৌভাগ্যই বলতে হবে আমাদের, এই বিশাল শহরটার অলিগলি হাতের তালুর মতো চেনা ইনফাডোসের। আর সেই কারণেই এই ঘনঘর অন্ধকারেও আমাদের এগোনোর গতি সন্তোষজনক। 1 ঘন্টা বা আরেকটু বেশি সময় ধরে চলল আমাদের পথ চলা। ইতিমধ্যে গ্রহণ শেষ হওয়া শুরু করেছে, সুতরাং হারিয়ে যাওয়া সূর্য আবারও বেরিয়ে আসতে শুরু করেছে অন্ধকারের বলয় থেকে। মিনিট 5 পরেই দেখে চলার মতো আলো ফুটল চারদিকে, আর তাতেই নিশ্চিত হলাম লু থেকে বেরিয়ে এসেছি আমরা, আর অগ্রসর হচ্ছে সমতল চূড়ার এক বিশাল পাহাড়ের দিকে, যা চৌহদ্দি 2 মাইল জুড়ে বিস্তৃত। পাহাড়ের এই ধরনের গঠন দক্ষিণ আফ্রিকার খুব পরিচিত দৃশ্য। খুব বেশি উঁচু নয়, বড়জোর 200 ফুটের মতো হবে উচ্চতা। তবে এগুলোর আকৃতি অনেকটা ঘোড়ার নালের মতো। এর পাশের দিকটা একদম খাড়া আর বোল্ডারে ছাওয়া। ওপরের ঘাসে ঢাকা সমতল প্রান্তর ক্যাম্প করার জন্য আদর্শ। কোনো নেতিবাচক উদ্দেশ্য ছাড়াই এটা ব্যবহৃত হতো ক্যান্টনমেন্ট হিসেবে। এই সাধারণ গ্যারিসনে 3000 সৈন্যের একটা রেজিমেন্ট অবস্থান করতে পারে। তবে দিনের আলোয় পরিশ্রম সাধ্য খাড়া ঢাল পেরিয়ে বুঝতে পারলাম আমাদের ধারণার চাইতে অনেক বেশি সৈন্য রয়েছে এখানে। অবশেষে পৌঁছালাম সমতল পাহাড় চূড়ার দিকে। খেয়াল করলাম আতঙ্কিত একদল লোক জড়ো হয়েছে ওখানে, প্রাকৃতিক ঘটনাটা দেখার জন্য। কোনো কথা না বলে পেরিয়ে এলাম জটলাটা। থামলাম অধিদক্ষার মাঝ বরাবর একটা কুটিরে। বিস্মিত হয়ে লক্ষ্য করলাম 2 জন লোক অপেক্ষা করছে আমাদের জন্য। সাথে রয়েছে আমাদের কিছু মালসামাদ। তাড়াহুড়ার কারণে ছেড়ে আসতে হয়েছিল জিনিসগুলোকে। আমি ওগুলো নিয়ে আসতে বলেছিলাম, ব্যাখ্যা করল ইনফাডোস। আর এগুলোও এবার তুলে ধরে দীর্ঘ সময় ধরে চোখের আড়ালে থাকা গুড়ের ট্রাউজার। লসিত চিৎকার বেরিয়ে এলো গুড়ের কণ্ঠ চিরে। স্প্রিংয়ের মতো ঝাঁপিয়ে পড়লেন ওগুলোর দিকে, সাথে সাথে উদ্যত হলো পড়ার জন্য। কোনোভাবে আপনার এই সুন্দর পদযুগল লুকাবেন না প্রভু, বিষণ্ণ কণ্ঠে বলল ইনফাডোস, কিন্তু নিজের সিদ্ধান্তে অবিচল গুড। এরপর আর মাত্র একবার কুকুয়ানবাসীরা গুড়ের শুভ্র পদযুগল দেখার সৌভাগ্য লাভ করেছিল। পরবর্তীতে এক পেশে দাড়ি, স্বচ্ছ চোখ আর দাঁত পাল্টানো দেখে সন্তুষ্ট হতে হয়েছিল তাদের। এখনো গুড়ের ট্রাউজারের দিকে কাতর দৃষ্টিতে তাকানো ইনফাডোস আমাদের জানালো যে সে চিফদের সিদ্ধান্ত মোতাবেক রেজিমেন্টগুলোকে তলব করেছে বিদ্রোহের বিষয়টা ব্যাখ্যা করার জন্য। একই সাথে ইনফাডোসের উদ্দেশ্যে সৈনিকদের কাছে পরিচয় করে দেওয়া রাজ্যের আইনসম্মত রাজা ইগনোসিকে। 8 ঘন্টার মধ্যেই কুকুয়ানা সেনাবাহিনীর প্রায় 20,000 সৈন্য জমায়েত হল অধিদক্ষার বিশাল উন্মুক্ত প্রান্তরে, আর আমরাও এগোলাম সেই জমায়েতের দিকে। 3টে দুর্দান্ত বর্গ তৈরি করে অবস্থান নিয়েছে কুকুয়ান সেনারা। ময়দানের খোলা চত্বরে অবস্থান নিলাম আমরা। প্রায় সাথে সাথেই আমাদের সাথে জড়ো হলো সব প্রধান গোত্রপতি আর সেনা কর্মকর্তারা। গুঞ্জন থামাতেই সমবেতদের উদ্দেশ্যে বক্তব্য রাখল ইনফাডোস। অধিকাংশ কুকুয়ানা উচ্চপদস্থ কর্মকর্তাদের মতো বাগ্নে এই ইনফাডোস বলিষ্ঠ আর মোহনীয় ভাষায় বর্ণনা করল পুরো পরিস্থিতি। জানালো ইগনোসির পিতার ইতিহাস, তাকে কিরকম নির্মমভাবে খুন করেছে টোয়ালা, কিভাবে অর্ধাহারে যাযাবরের মতো ঘুরতে হয়েছে ইগনোসি আর তার মাকে। তারপর সে বর্ণনা করল টোয়ালার দুঃশাসনের দেশটা কিভাবে ছারকার হয়ে যাচ্ছে। উদাহরণ হিসাবে গত রাতের ঘটনাবলী টেনে আনল। সেখানে কিভাবে সম্মানিত লোকদের মিথ্যে অভিযোগে খুঁজে নিয়ে হত্যা করেছে। এরপর সে বয়ান করল নক্ষত্রদের মানুষদের কথা, যারা এই দেশটির অনাচারের দিকে গভীরভাবে নজর রেখেছিল।
যারা নির্বাসিত রাজা ইগনোসিকে হাতে ধরে নিয়ে এসেছে এই রাজ্যে, তারা কিভাবে লক্ষ্য করছে টোয়ালার ধৃষ্টতা, কিভাবে তারা তাদের জাদুর পরশ বুলিয়ে নিভিয়ে দিয়েছিল সূর্যকে, সেই সাথে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে ফুলাটাকে আর খুন করেছে প্রাগাকে। আর এখন সেই নক্ষত্রের সন্তানেরা পাশে এসে দাঁড়িয়েছে টোয়ালাকে তার সিংহাসন থেকে ছুঁড়ে ফেলে তার জায়গায় আইনসম্মত রাজা ইগনোসিকে বসাতে তাদের সাহায্য করতে। বিপুল প্রশংসা আর সমর্থনের মাধ্যমে নিজের বক্তব্য শেষ করল ইনফাডোস। এবার অগ্রসর হলো ইগনোসি। কথা বলতে শুরু করলো তার লোকজনকে লক্ষ্য করে। নিজের বক্তব্যের রেশ ধরেই শুরু করল সে। সমাপ্তি টানল বলিষ্ঠভাবে। সম্মানিত চিফ, ক্যাপ্টেন, সেনা সদস্য আর আমার প্রিয় জনগণ, আপনারা আমার কথা শুনেছেন। এখন আপনাদের অবশ্যই একজনকে বেছে নিতে হবে, হয় আমাকে অথবা ওই সিংহাসন দখলকারী লোকটাকে, যে পৃতব্য তার ভাইকে হত্যা করেছে, তার ভাইপোকে রাতের অন্ধকার আর শীতের মধ্যে মারা যাওয়ার জন্য ঠেলে দিয়েছে। আমি আপনাদের সত্যিকারের রাজা, তাই এই লোকেরা চিফদের দিকে ইশারা করে বলল ইগনোসি, আপনাদের বলতে পারবে, কারণ তারা আমার কোমরে থাকা সাপের উল্কি নিজ চোখে দেখেছে। আমি যদি সত্যিকারের রাজা না হতাম, তাহলে কি নক্ষত্রের এই সাদা সন্তানেরা আমার পাশে থাকতো তাদের জাদু নিয়ে? আপনারা চিফ, ক্যাপ্টেন, যোদ্ধা আর সাধারণ জনগণ সবাই ভয়ে কাঁপছেন। এই ঘনঘর অন্ধকার কি এই টোয়ালার রাজ্যে এই নক্ষত্র মানবেরা নিয়ে আসেননি? তারা কি তাদের চোখের সামনে সূর্যকে নিভিয়ে দেননি? নক্ষত্র মানবেরা সেটাই করেছেন, জবাব দিল সৈনিকেরা। আপনাদের আগেও বলেছি, আমি হচ্ছি আইনসম্মত রাজা। মাথার উপর রণকুঠার উত্তোলন করে আবেগপূর্ণ কণ্ঠে বলতে লাগল ইগনোসি। কেউ যদি আমার কথায় অবিশ্বাস করেন, তবে এই মুহূর্তে আমার মুখোমুখি হন। আমি এখনই তার সাথে লড়াইয়ে অবতীর্ণ হব, আর তার প্রবাহিত রক্তই সাক্ষ্য দিবে আমার সত্যবাদিতার। আমি আবারও বলছি, আমার মুখোমুখি হন। মাথার উপর রণকুঠারটা ধরে রেখেছে ইগনোসি। যতক্ষণ সূর্যের আলোয় ছিকমিক করে উঠল সেটা। বোকার মতো এগিয়ে এসে খুন হওয়ার খায়েশ দেখা দিল না কারো মধ্যেই। আমাদের সাবেক ভৃত্য আবারও ফিরল তার বক্তব্যে। নিশ্চিতভাবে আমি আইনসম্মত রাজা, আর এই লড়াইয়ের ময়দানে আপনারা যদি আমার পাশে থাকেন এবং আমি এই লড়াইয়ে জয়লাভ করি, আপনারাও আমার সাথে সাথে বিজয়ীর সম্মান লাভ করবেন। সারার স্ত্রী উপহার দেব আপনাদের। আপনারা রেজিমেন্টের অংশ হবেন। আপনারা ব্যর্থ হলে আমিও ব্যর্থ হব। আর লক্ষ্য করুন, আমি আপনাদের এ প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি যখন আমার পিতার আসনে বসব, তখন রাজ্যে সমস্ত রক্তপাত বন্ধ হবে। আপনাদেরকে ন্যায় বিচারের অভাবে হত্যার শিকারে পরিণত হতে হবে না। কোনো ডাইনি শিকারী বিনা কারণে কাউকে হত্যা করার জন্য ছোকছোক করবে না। বিনা বিচারে কোনো লোককে হত্যা করা হবে না। আপনাদের কারো ক্রাল জোরপূর্বক দখল করা হবে না। প্রত্যেকে নিজের ক্রালে নির্ভয়ে ঘুমাতে পারবে, আর সবার জন্য সমান থাকবে পুরো রাজ্য জুড়ে। আপনারা কি পথ বেছে নিয়েছেন চিফ, যোদ্ধার সাধারণ নাগরিকেরা? আমরা বেছে নিয়েছি হে রাজন, পাল্টা জবাব এলো জমায়েত থেকে। বেশ, এবার শহরের দিকে তাকিয়ে দেখুন। টোয়ালার দূতেরা ছুটোছুটি করে বেড়াচ্ছে শহরের সব প্রান্তে, চেষ্টা করছে বিশাল এক সেনাদল জড়ো করার জন্য আমাকে, আমার বন্ধুদেরকে, আমার রক্ষাকারীদের হত্যা করার জন্য। আগামীকাল অথবা পরশু নিজের বিশ্বস্ত লোকজন নিয়ে এসে হাজির হবে। সেদিন আমি দেখতে চাই কারা আমার সত্যিকারের নিজস্ব লোক, যারা এই লড়াইয়ের জন্য ভয় পায় না। আর আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, পুরস্কার দেওয়ার দিন এই লোকগুলোর কথা কোনোভাবেই বিস্মিত হবে না। আমি আপনাদের বলছি হে চিফ, ক্যাপ্টেন, যোদ্ধারা, জনগণ, এখন আপনারা যার যার কুটিরে ফিরে গিয়ে লড়াইয়ের প্রস্তুতি নিন। ক্ষণিকের জন্য নিস্তব্ধতা নামল। তারপর হাত তুলল এক চিফ।
ঠকাস করে রাজকীয় স্যালুট ঠুকল ইগনোসির উদ্দেশ্যে। চিৎকার করে বলে উঠল, গুম! আর এটাই হচ্ছে সেই সংকেত, যাতে নিশ্চিত বোঝা যাচ্ছে রেজিমেন্টরা রাজা হিসেবে মেনে নিয়েছে ইগনোসিকে। তারপর তারা মার্চ করে অগ্রসর হলো তাদের ব্যাটালিয়নের দিকে। আধ ঘন্টা পর জরুরি যুদ্ধসভার আয়োজন করা হলো। রেজিমেন্টের সব কমান্ডার হাজির হলো সেখানে। এটা সুনিশ্চিত যে অচিরেই একটা দুর্বার বাহিনীর হামলার শিকার হতে যাচ্ছি আমরা। পাহাড়ের উঁচু এ অবস্থান থেকে দেখতে পাচ্ছি সৈন্যদের জড়ো হওয়ার দৃশ্য, আর দূতরা বিভিন্ন দিকে ছুটে যাচ্ছে, নিশ্চিতভাবেই টোয়ালার সমর্থনে রেজিমেন্টগুলোকে তলব করার জন্য। আমাদের পক্ষে রয়েছে 20,000 সৈন্যের একটা বাহিনী, যার মধ্যে 7টা রেজিমেন্ট এ রাজ্যের সবচেয়ে দুর্ধর্ষ। ইনফাডোস আর চিফদের হিসাবে টোয়ালার সৈন্য সংখ্যা 30 থেকে 35,000। এই মুহূর্তে সে যাদের বিশ্বাস করে লুতে সমাবিত করতে পারবে। আর আগামীকাল দুপুর নাগাদ 5,000 কিংবা তার চেয়েও বেশি লোক যোগ দিবে তার সাথে। আর আগামীকাল দুপুর নাগাদ 5,000 কিংবা তারও বেশি লোক যোগ দেবে তার সাথে। অবশ্য এমন সম্ভাবনাও আছে কিছু সৈন্য তাকে পরিত্যাগ করে আমাদের পক্ষে যোগ দিবে, তবে সেটা নিয়ে এই মুহূর্তে চিন্তা করার কিছু নেই। ইতিমধ্যে আমাদের শায়েস্তা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ শুরু হয়ে গেছে। পাহাড়ের গোড়ায় সশস্ত্র শক্তিশালী যোদ্ধারা টহল দেওয়া শুরু করেছে। আসন্ন আক্রমণের আভাসও প্রকট হচ্ছে। ইনফাডোস আর চিফরা মতামত ব্যক্ত করল, আজ রাতে হামলা হওয়ার সম্ভাবনা কম, কারণ এই সময়টা ব্যয় করা হবে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সূর্য হারিয়ে যাওয়ায় সৈন্যদের মধ্যে যে জাদুর একটা প্রভাব সৃষ্টি হয়েছে সেটা দূর করার জন্য। আক্রমণ হবে আগামীকাল এবং তাদের ধারণাই সত্য পরিণত হয়েছিল। ইতিমধ্যে নিজেদের অবস্থান সুসংহত করার জন্য যথাসম্ভব প্রস্তুতি নিয়েছি। প্রায় পুরো বাহিনীটাকে প্রস্তুত করা হয়েছে। সূর্য ডোবার এখনো ঘন্টা 2 বাকি। এর মধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাহাড়ে ওঠার পথ যা সাধারণভাবে দুর্গের তুলনায় স্বাস্থ্যনিবাস হিসেবে মানানসই, যে জায়গাটা একসময় ব্যবহৃত হতো দেশের অস্বাস্থ্যকর এলাকায় কাজ করা সেনাদের আবাস হিসাবে, যা অত্যন্ত সতর্কতার সাথে বন্ধ করে দেওয়া হলো পাথরের স্তূপ দিয়ে। অন্যান্য পথও যথাসম্ভব দুর্গম করার প্রয়াস চালানো হলো। বিভিন্ন জায়গায় জড়ো করে রাখা হলো পাথর। আগুয়ান শত্রুদের ওপর পাথর ধস করে নামানোর জন্য। বিভিন্ন জায়গায় সৈন্যদের জন্য ছাউনি তৈরি করা হলো। সার্বিক পরামর্শের ভিত্তিতে নেওয়া হলো সম্ভাব্য প্রতিরক্ষা প্রস্তুতি। সূর্যাস্তের কিছুক্ষণ আগে লু থেকে ছোট একটা দল অগ্রসর হলো আমাদের দিকে। দলের এক সদস্য পামপাতা বহন করছে হাতে, টোয়ালার পক্ষ থেকে আসা দূত। সংবাদবাহক হাজির হতেই ইগনোসি, ইনফাডোস, 2-1 চিফ এবং আমরা নেমে এলাম পাহাড়ের গোড়ায় দূতের সাথে দেখা করার জন্য। লোকটা দেখতে সম্ভ্রান্ত, পরনে লেপার্ডের ছালের ক্রোক। অভিবাদন, চিৎকার করে বলল সে। অগ্রসর হতে লাগলো আমাদের দিকে। রাজার অভিবাদন তাদের উদ্দেশ্যে যারা অশুভ যুদ্ধের সূচনা করেছে রাজার বিরুদ্ধে। সিংহের অভিবাদন পাহাড়ে ঘুরঘুর করা শেয়ালদের উদ্দেশ্যে। যা বলতে এসেছ বলে ফেলো, বললাম আমি। রাজার বক্তব্য এই, রাজার দয়ার আশায় আত্মসমর্পণ করো, নইলে ভয়ঙ্কর শাস্তি নেমে আসবে আপনাদের উপর। ইতিমধ্যে কালো ষাঁড়ের কাঁধ খসে পড়েছে এবং রাজা তাকে রক্তাক্ত অবস্থায় তাড়িয়ে দিয়েছেন। এই নির্মম প্রথা কেবল কুকুয়ানাদের মধ্যে নয়, বরং আফ্রিকান উপজাতিদের মধ্যেও প্রচলিত। বিশেষ করে যুদ্ধের প্রাদুর্ভাব আর অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনার সময় এমন করা হয়। তোয়ালার সত্য কি? প্রশ্ন করলাম। তার সত্যগুলো খুবই দয়াশীল, একজন মহানুভব রাজার মতোই করুণাপূর্ণ। এই হচ্ছে টোয়ালার সত্তাবলী, যে টোয়ালা এক চোখের মালিক, মহাশক্তিধর, হাজার নারীর স্বামী, কুকুয়ানাদের প্রভু, মহাসড়কের রক্ষক, পর্বতমালায় অপেক্ষমান, মৌনী স্তব্ধত্রয়ের করুণার ধন্য।
কালো গাভীর বাছুর, যার পদহারে হাতির মতো কম্পিত হয় পৃথিবী, অন্যায়কারীর আতঙ্ক, যার পাউট পাখির মতো চষে বেড়ায় মরু, বিশাল দেহি কালো মানিক, বিক্ষোভ প্রজন্মের পর প্রজন্মের রাজা। তার বক্তব্য, আমি অবশ্যই দয়ার সাগর আর খুব অল্প রক্তপাতেই সন্তুষ্ট থাকব। প্রতি 10 জনের মধ্যে একজনকে হত্যা করা হবে, বাকিদের মুক্তি দেওয়া হবে। তবে সাদা মানুষ ইককুবো, যে আমার পুত্র ক্রাগাকে খুন করেছে, এবং আমার ভাই ইনফাডোস, যা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এদের অবশ্যই নির্যাতন করে মহিমাময় মৌনী স্তব্ধত্রয়ীর জন্য উৎসর্গ করা হবে। এই হচ্ছে দয়াময় টয়লার সত্য। অন্যান্য সঙ্গীদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করে চিৎকার করে জবাব দিলাম দূতকে, যারা আমাদের সৈন্যরা কথাগুলো শুনতে পায়। শোন কুত্তা, ফিরে যা তোর তোয়ালার কাছে, যে তোকে এখানে পাঠিয়েছে। তাকে জানাবি আমরা ইগনোসি, কুকুয়ানাদের সত্যিকারের রাজা ইনকুবো, বুগুয়ান এবং মাকুমজান, নক্ষত্রের রাজ্য থেকে আসা জ্ঞানী সাদা মানুষেরা, যারা সূর্যকে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। ইনফাডোস, যার গায়ে বয়েছে রাজরক্ত, আর চিফ, ক্যাপ্টেন এবং এখানে সমাবেত হওয়া জনতা এই জবাব দিয়েছে, আমরা মোটেও আত্মসমর্পণ করছি না। আর সূর্য দ্বিতীয়বারের মতো অস্ত্র যাওয়ার আগেই তোয়ালার শক্ত হওয়া লাশ ঝুলবে তোয়ালার দরজায়। আর ইগনোসি, যার পিতাকে খুন করেছে তোয়ালা, সে তার পরিবর্তে রাজত্ব করবে। কারণ চাপকে ছাল ছাড়ানোর আগেই আমাদের সামনে থেকে দূর হ, আর সাবধান থাকবি আমাদের সামনে কিভাবে হাত নেড়ে নেড়ে কথা বলতে হবে এই ব্যাপারে। উচ্চস্বরে হাসল দূত। বাগাড়ম্বর করে কোনো পুরুষকে ভয় দেখাবেন না, চিৎকার করে বলল সে। আগামীকাল নিজেদের সাহসী হিসেবে প্রমাণ করুন। হে সূর্যকে গাপ করা সাদা মানুষেরা, সাহসী হন, লড়াই করুন, আর উল্লাস করতে থাকুন যতক্ষণ না কাকেরা আপনাদের মাংস খুবলে নিয়ে হাড়গুলোকে আপনাদের চেহারার চাইতে সাদা না করে ফেলে। বিদায়। হয়তো লড়াইয়ের ময়দানে আমাদের দেখা হবে। আমার জন্য অপেক্ষা করবেন সাদা মানুষেরা, বিদ্রুপের সাথে বলে বিদায় নিল দূত। আর তার পরপরই অস্তমিত হল সূর্য। রাতটা চরম ব্যস্ততার সাথে কাটল আমাদের। চাঁদের আলোয় যতটা সম্ভব আগামীকালের যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হলো। আমাদের সভাস্থল থেকে লাগাতার আসা যাওয়া করতে লাগলো সংবাদবাহকেরা। অবশেষে মধ্যরাতের ঘণ্টাখানেক পরে সম্ভাব্য সব কাজ সম্পন্ন হলো। আর আকস্মিক হুমকি মোকাবেলার জন্য প্রহরার ব্যবস্থা করে ঘুমিয়ে পড়ল সবাই। স্যার হেনরি, আমি ইগনোসি আর চিফদের একজনকে নিয়ে পাহাড় বেয়ে নামতে লাগলাম, নজরদারি চৌকিগুলো রেকি করার জন্য। আচমকায় অপ্রত্যাশিত জায়গা থেকে চাঁদের আলোয় ঝিকিয়ে উঠল বর্ষার ফলা। কোনো মতে সংকেত বিনিময় করে রক্ষা করলাম নিজেদের। নিশ্চিত হলাম নজরদারির দায়িত্বে থাকা সেনারা অতন্দ্র প্রহরীর মতোই তাদের কাজ করছে। রেকি শেষ করে ফিরতি পথ ধরলাম। হাজার হাজার ঘুমন্ত সৈন্যদের পেরিয়ে যাচ্ছি। মনে মনে ভাবছি, এদের অনেকেরই হয়তো দুনিয়ার বুকে এটাই শেষ বিশ্রাম। চাঁদের আলোয় ঝকঝক করছে তাদের বর্ষার ফলা। রূপালী আলো ভয়ঙ্কর এক অভিব্যক্তি ফুটিয়ে তুলেছে তাদের অবয়বে। শীতল বাতাসে আন্দোলিত হচ্ছে তাদের মুকুটের পালকে। অদ্ভুত ভঙ্গিতে শুয়ে আছে তারা, দুহাত প্রসারিত, পাগুলো সামান্য বেঁকে আছে। চাঁদের মায়াবী আলোয় তাদের এই বলিষ্ঠ অবয়বগুলোকে যেন অপার্থিব কোনো দৃশ্য বলে মনে হচ্ছে। বলতে পারবেন আগামীকাল এই সময়ে এদের কতজন জীবিত থাকবে? জিজ্ঞেস করলেন স্যার হেনরি। মাথা দোলালাম আর একটু ভালোমতো লক্ষ্য করলাম নিদ্রারত লোকগুলোকে। তবে আমার ক্লান্ত অথচ উত্তেজিত স্নায়ুর কল্পনায় মনে হলো মৃত্যু ইতিমধ্যে তাদের স্পর্শ করেছে। মনে চোখে ভেসে উঠল সেই সব লোকদের কথা, যারা মৃত্যুর দরজায় প্রবেশ করার জন্য নির্ধারিত হয়েছে। মানব জীবনের এই রহস্য উদ্বেলিত করে তুলল আমার অন্তর। এই নিরর্থক হানাহানি আর দুঃখের অনুভূতি যেন দুর্বার গতিতে গ্রাস করে ফেলেছে আমার অন্তর।
আজ যে হাজার হাজার লোক গভীর ঘুমে তলিয়ে আছে, আগামীকাল তারা এবং আরো অনেকে, সম্ভবত আমরাও থাকব তাদের দল। সবাই হয়তো ঠান্ডায় জমে শক্ত হয়ে থাকব। তাদের স্ত্রীরা বিধবা হবে, পিতৃহীন হবে সন্তানেরা, আর তারা একসময় হারিয়ে যাবে বিস্মৃতির অতলে। আবহমান কাল ধরে আলো বিলানো এই মায়াবী চাঁদটা তখন আলো বিলাবে এই স্থানে। রাতের শীতল বাতাসে আন্দোলিত হবে ঘাসের সমুদ্র। বিশাল পৃথিবী শান্তিতে বিশ্রাম নেবে, যেমন নিয়েছে অতীতে, তেমনিভাবে নেবে অনাগত ভবিষ্যতেও। তবে মানুষ মারা গেলেও বিলীন হয়ে যায় না পৃথিবী থেকে। রয়ে যায় তার স্মৃতি, তার নাম হয়তো হারিয়ে যায়, তবে তার নিঃশ্বাস আজও আলোড়িত করে পাইনের পাখা। তার কণ্ঠস্বর আজও প্রতিধ্বনিত হয় মহাশূন্যে। তার চিন্তাধারা আজও আমরা বয়ে চলেছি উত্তরাধিকার সূত্রে। তার আবেগ আমাদের জীবনের উৎস, তার আনন্দ বেদনা বন্ধুর মতো পরিচিত। যে প্রান্তে এসে সে বিস্ময়ভূত হয়ে বিদায় নিয়েছিল, আমাদেরও হয়তো সেই একই পথ অনুসরণ করতে হবে। নিশ্চিতভাবেই এই বিশ্ব ভৌতিক কর্মকাণ্ডের আধার, তবে তা আবৃত বা চার্চিয়ার্ডের বর্ণনার মতো নয়। ওগুলো হচ্ছে জীবনের অমর আর অবিনশ্বর উপাদান, যা একবার প্রকাশিত হলে কখনো বিলীন হয় না। সময়ের পরিক্রমায় বারবার শুধু তার রূপ পরিবর্তিত হয়। অদ্ভুত সব ভাবনা খেলে যাচ্ছে আমার মনে। আসলে যত বুড়ো হচ্ছি, ততই জটিল সব চিন্তা ভাবনার একটা বদভ্যাস তৈরি হচ্ছে নিজের ভেতর। ইতিমধ্যে আমি দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছি সারি সারি ঘুমন্ত যোদ্ধাদের দিকে। তাদের কথাগুলো অনুরণিত হচ্ছে মনের ভেতর। বর্ষার ফলায় বেঁচে থাকা। কার্টিস, স্যার হেনরিকে লক্ষ্য করে বললাম। খুব করুণ অবস্থায় নিজেকে দেখতে পাচ্ছি। নিজের হলদে দাড়িতে হাত বুলিয়ে জবাব দিলেন স্যার হেনরি। আমি আগেও আপনাকে এই ধরনের মন্তব্য করতে শুনেছি কোয়ার্টারমেইন। না, এবার সত্যি সত্যি মন থেকে বলছি কথাটা। আপনি কি জানেন আমি খুবই সন্দিহান আমাদের মধ্যে কেউ একজন আগামীকাল রাতে বেঁচে ফিরতে পারবো কিনা। দুর্বার এক শক্তি আমাদের উপর হামলে পড়বে। এই অবস্থানটা ধরে রাখতে পারবো কিনা সে ব্যাপারে ঘোর সন্দেহ আছে আমার। তবে যে কোনো মূল্যে আমরা তাদের একটা ভালো শিক্ষা দিব। দেখুন কোয়ার্টারমেইন, এটা খুবই বাজে একটা কাজ। সত্যি বলতে কি এর সাথে জড়িয়ে পড়াটা ঠিক হয়নি আমাদের। তবে জড়িয়ে যেহেতু পড়েছি, সবচেয়ে সেরাটাই আমাদের দিতে হবে। ব্যক্তিগতভাবে বললে অন্য যে কোনোভাবে মারা যাওয়ার চেয়ে লড়াই করে মৃত্যুই আমার কাছে অধিক পছন্দের। আর এতে করে আমার হতভাগ্য ভাইটাকে খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা যেহেতু দেখা গেছে, সুতরাং সিদ্ধান্তটা আমার জন্য আরো সহজ হয়েছে। সৌভাগ্য সবসময় সাহসীদের পক্ষে থাকে, আর আমরা হয়তো সফল হব। যাই হোক, এই গণহত্যাটা খুবই নির্মম হবে। আর যেহেতু আমাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার বিষয় আছে, সুতরাং আমাদের এর কেন্দ্রে থাকতে হবে। বিষণ্ণ কণ্ঠে শেষ মন্তব্যটা করলেন স্যার হেনরি। তবে চোখের তারায় যে জ্বলজ্বলে একটা দীপ্তি ছিল, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমার কেন যেন মনে হলো স্যার হেনরি কার্টিস সত্যিকার অর্থে লড়াই করতে পছন্দ করেন। আস্তানায় ফিরে কয়েক ঘন্টা ঘুমিয়ে নিলাম। উষার আলো ফুটতেই আমাদের জাগিয়ে দিল ইনফাডোস। জানালো লুর বিশাল কর্মযজ্ঞ পর্যবেক্ষণ করতে হবে। টোয়ালার বাহিনী এগুচ্ছে আমাদের দিকে। উঠে পড়লাম বিছানা ছেড়ে, নিজেদের প্রস্তুত করলাম আসন্ন লড়াইয়ের জন্য। পোশাকের নিচে প্রত্যেকেই পরে নিয়েছি চেইন বর্ম, আর এটার কারণেই নিজেদের ভাগ্যবান মনে হচ্ছে। সার্বিক প্রস্তুতি নিয়েছেন স্যার হেনরি। নিজেকে পুরোপুরি একজন নেটিভ যোদ্ধার মতো প্রস্তুত করেছেন। আপনি যখন কুকুয়ানা ল্যান্ডে থাকবেন, কুকুয়ানাদের মতোই আচরণ করুন। চওড়া ঝকঝকে চেইন বর্মটা পড়তে পড়তে মন্তব্য করলেন স্যার হেনরি। বর্ম শার্টটা গ্লাভসের মতোই মাপ মতো লেগে গেল শরীরে। এখানে থামলেন না ব্রিটিশ নাইট। তার অনুরোধে পুরো এক প্রস্তুত যুদ্ধসাজ সরবরাহ করল ইনফাডোস। গলায় ঝুলালেন কমান্ডারদের লেপার্ডের চামড়ার ক্লোক।
হাই র্যাঙ্কের জেনারেলদের মতো মাথায় পড়লেন অস্টিচ পালকের সাজ, আর কোমর বরাবর জড়ালেন সাদা ষাঁড়ের লেজের রাজসিক মোচা, একজোড়া স্যান্ডেল, ছাগলের লোমের লেগলেট বা পায়ের এক ধরনের অলংকার, গন্ডারের সিংহের হাতলওয়ালা একটা ভারী রণকুঠার, সাদা চামড়ায় মোড়ানো একটা লোহার গোলাকার ঢাল দিয়ে নিয়মমাফিক আটকানো টোলা, অথবা ছুঁড়ে মারা ছুরি, আর তার এই রণসাজের সাথে তিনি যুক্ত করলেন তার রিভলভার। পোশাকটা যুগপৎ বুনো আর ভয়ঙ্কর, তবে বলতে বাধ্য হচ্ছি স্যার হেনরিকে এর চাইতে চমৎকার আর কোনো রূপে দেখিনি আমি। আর এটা তার ঈর্ষণীয় দৈহিক কাঠামোকে আরও প্রকট করে তুলেছে। আর ইগনোসি যখন হাজির হলো হুবহু একই পোশাকে, মনে হলো এমন দুর্দান্ত পুরুষদের সাথে এর আগে আমার দেখা হয়নি। অন্যদিকে গুড এবং আমার ক্ষেত্রে চেইন বর্মটা বেশ ঢিলে ঢালা। শুরুতেই নিজের ট্রাউজার পরে থাকার ব্যাপারে অনড় রইলেন এই সাহসী ভদ্রলোক, চোখে আইগ্লাস, মুখের একপাশে শেভ করা। এই ছোটখাটো ভদ্রলোক তার চেইন বর্মটাকে অত্যন্ত যত্নের সাথে তার কর্ডুরাই ট্রাউজার্সের ভেতর গুজে দিলেন। আরবিত মনে না হয়ে তার জন্য বিষয়টা যেন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। চেইন বর্মটা যেহেতু আমার তুলনায় অনেক বড়, পোশাকের উপর দিয়েই এটা পরে নিলাম আমি। যদিও দৃশ্যটা একেবারে বেখাপ্পা। আমি আমার ট্রাউজার দা পরার পাশাপাশি খালি পায়ে লড়াইয়ের ময়দানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, যাতে প্রয়োজনে দ্রুত সরে আসা যায়। তবে শেষ পর্যন্ত চামড়ার বুটজোড়া থাকলো সাথে, আর থাকলো একটা বর্ষা ও একটা ঢাল, যার ব্যবহার বিধি জানা নেই আমার। একজোড়া টোলাস, একটা রিভলভার আর একটা বিশাল পালো, যা আমার শিকারি হ্যাটের সাথে আটকে নিয়েছি, চেহারায় একটা রক্তপিপাসু ভয়ঙ্কর ভাব ফুটিয়ে তোলার জন্য। এসব ছাড়াও আমাদের সাথে রয়েছে রাইফেল, যদিও কার্তুজের পরিমাণ খুবই কম, আর মুখোমুখি লড়াইয়ের ক্ষেত্রে ওগুলো একেবারেই অকার্যকর। বাহক নিয়োগ করেছি ওগুলো বহন করার জন্য। সাজসজ্জা শেষ হতেই ঝটপট কিছু খেয়ে নিলাম, তারপর বেরোলাম সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য। অধিরক্ষার এক প্রান্তে একটা ধূসর পাথরের টিলা, একটা যুগপৎ হেডকোয়ার্টার আর পর্যবেক্ষণ টাওয়ার হিসেবে ব্যবহৃত হয়। এখানে পাওয়া গেল ইনফাডোসকে, নিজের রেজিমেন্ট ঘিরে রেখেছে তাকে। গ্রেজরা নিঃসন্দেহে যারা কুকুয়ানা সেনাবাহিনীর সবচেয়ে দুর্ধর্ষ দল, যেমনটা আমরা প্রথমবার দেখেছিলাম বাইরের ক্রালে। ৩,৫০০ দুর্ধর্ষ সেনা অধ্যুষিত এই বাহিনীকে রিজার্ভ করে রাখা হয়েছে। তারা সবাই বিভিন্ন কোম্পানিতে ভাগ হয়ে বসে আছে ঘাসের ওপর। লু লক্ষ্য করছে লু থেকে সর্পিল গতিতে এগিয়ে আসা সৈন্যদের দীর্ঘ সারিকে। পিঁপড়ার মতো সারিবদ্ধভাবে এগুচ্ছে দলটা। ৩ সারিতে বিভক্ত হয়ে আছে দলটা। মনে হচ্ছে যেন এক একটা সীমাহীন সারি। কমপক্ষে ১১-১২ হাজার যোদ্ধা রয়েছে এক একটা দলে। শহর থেকে বেরিয়েই নিজেদের পুনর্গঠিত করল তারা। একটা অংশ এগোলো ডানে, একটা বামে, আর তৃতীয় অংশটা ধীরে ধীরে অগ্রসর হতে লাগলো আমাদের দিকে। আহ, বলে উঠল ইনফার্নোস। তারা একই সাথে ৩ দিক থেকে আমাদের উপর হামলে পড়ার পরিকল্পনা করছে। খবরটা নিঃসন্দেহে উদ্বেগজনক, কারণ আমাদের অবস্থান পাহাড়ের চূড়ায়, যার আয়তন কমপক্ষে ১.৫ মাইল। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই ক্ষুদ্র প্রতিরক্ষা শক্তির সর্বোচ্চ কার্যকর প্রয়োগের দিকে মনোযোগ দেওয়া। কিন্তু এই মুহূর্তে এটা নির্ণয় করা অসম্ভব। ঠিক কোন পথে হামলা হবে আমাদের ওপর, আর সেই কারণেই আমাদের রেজিমেন্টকে বিভিন্ন অবস্থানে সতর্ক অবস্থান নেওয়ার জন্য নির্দেশ দিতে হলো। আপনারা শুনছিলেন স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমনস মাইন্স। পর্ব 14। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।